প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকেই আমার এই আলোচনাটি শুনবেন, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি সাকওয়াত শরীফ ভূঁইয়া, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক, মনোবিকাশ ফাউন্ডেশন এবং আমার ইউটিউব চ্যানেল মনোকষ্ট। এই মনোকষ্টের মাধ্যমেই আমি মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করার জন্য হাজির হই। আজকেও অন্যান্য দিনের মতো মানসিক স্বাস্থ্যের যখন আমাদের জীবনে সংকট দেখা দেয়, অর্থাৎ মানসিক স্বাস্থ্য যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন ব্যক্তি মানসিক সংকটের মুখোমুখি হয় এবং এই মানসিক সংকটের পরিণতি হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ। মানসিক সমস্যা যখন জটিল রূপ ধারণ করে, ব্যক্তির জীবন এবং সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য জীবনের সবগুলো ক্ষেত্রে যখন ব্যক্তির সমস্যা ব্যক্তি লক্ষ্য করেন, কিংবা আমরা যারা ব্যক্তির কাছের মানুষ, আমরাও দেখতে পাই ওই মানুষটি বর্তমানে স্বাভাবিক, সুস্থ, অন্যান্য মানুষের মতো নিজেকে পরিচালিত করতে পারছেন না এবং নিজের অসহায়ত্বগুলো ব্যক্তি যেমন নিজে তুলে ধরছেন এবং ব্যক্তির সাহচর্যে যারা থাকেন তারাও লক্ষ্য করে থাকেন। আর এই অসহায়ত্ব ব্যক্তির মধ্যে যখন পেয়ে বসে, সেই অসহায়ত্ব থেকে ব্যক্তি যাতে বের হয়ে আসতে পারেন এবং ব্যক্তি যাতে জীবনে এই মানসিক সংকটের মুখোমুখি হতে না হয়, সেই জন্যেই আমি মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার চেষ্টা করি। আমার ধারণা যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন তারা সবাই এরকম করেই ভাবেন এবং মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন মানসিক সংকটের চেয়ে। কারণ মানসিক সমস্যা বা মানসিক রোগ ব্যক্তির জীবনে যখন এরকম পরিস্থিতির মধ্যে ব্যক্তিকে পড়তে হয়, তখন এই অবস্থা ব্যক্তির জীবনের স্বাভাবিক গতিকে যেমন থামিয়ে দেয়, তেমনি এই চিকিৎসা অনেক ক্ষেত্রে ব্যয়বহুল। কারো কারো জীবনে এর জটিলতা এতটাই তীব্র রূপ ধারণ করে ব্যক্তি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন না। আবার অনেকেই সামাজিক কুসংস্কার বলি, পূর্ব সংস্কার বলি, কিংবা গুরুত্বভেদে অনেকেই আমরা মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের মতো গুরুত্ব দিয়ে থাকি না, যে কারণে মানসিক সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে অবদমন করে রাখার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে অবজ্ঞা করি, যার পরিণতি হিসাবে পরবর্তী সময় কিংবা সময়ের প্রেক্ষাপটে ব্যক্তির জীবন অত্যন্ত জটিল এবং সমস্যার গভীরে পতিত হয়।
তাই ব্যক্তি যাতে এই মানসিক চরম সংকটের মুখোমুখি হতে না হয়, সেজন্যেই মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজনীয়তাটা আমাদের উপলব্ধি করা উচিত এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে গণসচেতনতা ব্যক্তি, পারিবারিক, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক স্বাস্থ্যের প্রয়োজন এবং মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সুস্থতার জন্য যে কত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবার যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা উচিত বলে আমি আমার অবস্থান থেকে, আমার উপলব্ধি থেকে আমি যতটুকু পারি, যতটুকু জানি, আমি সেটুকু নিয়েই আপনাদের সামনে হাজির হই। মানসিক স্বাস্থ্যের প্রয়োজন, মানসিক স্বাস্থ্যের সংকট এবং এই সংকট কিভাবে আমরা মোকাবেলা করে সুস্থ জীবনের জায়গাটা আমরা নিশ্চিত করতে পারি, সেই বিষয়ে খুব ক্ষুদ্র পরিসরে আলোচনা করার চেষ্টা করি। আমি বরাবরই বলে থাকি, আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত পরিসরে। এই আলোচনা দিয়ে আমরা এই সংকট কিংবা এই মানসিক অবস্থাকে পরিপূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। তারপরও আমার দিক থেকে আমি এটুকু তুলে ধরার চেষ্টা করছি যে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন এবং এই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যারা ভূমিকা রাখছেন, তারা যেন আরও ব্যাপক এবং যথাযথভাবে ভূমিকা রাখার জায়গাটায় তারা আরেকটু যত্নশীল হবেন, সচেতন হবেন এবং এই জায়গার প্রয়োজনটা যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরার যে একটি মানসিক তাগিদ বা তাড়না আমরা যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছি আমরা যেন বোধ করি, এই প্রয়োজনটুকুর জন্যে আমি তুলে ধরার চেষ্টা করি আমার আলোচনার মাধ্যমে। মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, মানসিক স্বাস্থ্য সুস্থতার জন্য, মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য যারা ভূমিকা রাখেন, তাদের বক্তব্য, মন্তব্য, তাদের দৃষ্টিভঙ্গি থেকে কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করি। আজকের আলোচনাও তার ব্যতিক্রম নয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নির্বাচিত করেছি তা হলো, আমাদের মধ্যে আমরা অনেককেই লক্ষ্য করব শারীরিক ছোটোখাটো কোনো সমস্যা বা রোগকে তারা অতিমাত্রায় ভয় পায়, কিংবা শারীরিক যে কোনো রোগকে ব্যক্তি এতটাই এই বিষয়টির প্রতি ভীত সন্ত্রস্ত থাকেন যে শারীরিক ছোটোখাটো যে কোনো সমস্যাকেই তারা জটিল সমস্যা ভেবে নিজের মানসিক এবং শারীরিক অবস্থাটাকে আরও জটিল অবস্থার দিকে নিয়ে যান। অর্থাৎ মানসিক কারণেও যে শারীরিক সমস্যার জটিলতা ব্যক্তি উপলব্ধি করতে পারেন, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। আর এই শারীরিক রোগকে যারা ভয় পান কিংবা এই শারীরিক রোগ কিংবা সমস্যা নিয়ে যারা উদ্বিগ্ন থাকেন, এই সমস্ত ব্যক্তিদের আমরা কিভাবে শনাক্ত করতে পারি সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। এবং এই সমস্যায় যারা ভোগেন তাদেরকে মানসিক স্বাস্থ্যকর্মীরা যে রোগে নাম দিয়েছেন তাকে
বলা হয় হাইপোকন্ড্রিয়াসিস, যা আধুনিক কালে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসাবে উল্লেখ করা হয় বা আমরা জেনে থাকি। ভিউয়ার্স, আজকে আমি এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে নিয়ে আমি কথা বলবো এবং এই সমস্যায় যারা ভোগেন তারা এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কী সহযোগিতা পেতে পারেন বা তাদের কী সহযোগিতাগুলো নেওয়া উচিত সে বিষয়ে আজকের আমি আমার এই আলোচনায় তুলে ধরতে চাই। আর আজকের আলোচনাটি আমি এইভাবে শুরু করতে চাই, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর হাইপোকন্ড্রিয়াসিস, অথবা আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এর প্রেক্ষিতে আমি যেটুকু সাজিয়েছি আজকের আলোচনায় তুলে ধরার জন্য। হাইপোকন্ড্রিয়াসিস, নাও নোন অ্যাজ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ এই হাইপোকন্ড্রিয়াসিসকে আমরা এই সময় বা বর্তমান সময়ে আমরা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসাবে আমরা জানি, is primarily treated with a combination of psychotherapy and medication. অর্থাৎ এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বা প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা দেওয়া হয় তা হলো সাইকোথেরাপি এবং মেডিকেশন এর কম্বিনেশন। অর্থাৎ এই সমস্যায় যারা ভোগেন তারা শুধু ওষুধের চিকিৎসা যেমন ভালো হন না, আবার টক থেরাপি বা সাইকোথেরাপি তো ভালো হন না। সেই জন্য এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য বা তাদের চিকিৎসার জন্য ঔষধ এবং সাইকোথেরাপি উভয় চিকিৎসাকেই বেছে নেওয়া হয়। কারণ হলো এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগেন ওইসব ব্যক্তিরা বিশ্বাস করতে চান না যে তাদের এই শারীরিক সমস্যাটি মানসিক কারণে হচ্ছে। কারণ যেহেতু তারা এই সমস্যাগুলো শারীরিকভাবে ফিল করেন বা অনুভব করেন কিংবা শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান, সেই জন্য তারা এই টক থেরাপি বা সাইকোথেরাপির উপর আস্থা রাখতে পারেন না। আবার অন্য ক্ষেত্রে আমরা জানি যে এই সমস্যাটির জন্য যেহেতু শারীরিক কারণ দায়ী নয়, সুতরাং শুধু ওষুধ দিলেও এই সমস্যা সমাধান হবে না। সেই জন্য এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের সন্তুষ্টি বলি বা তাদের আস্থা, চিকিৎসার উপর আস্থার কথাটা যদি আমরা বলি, সেই জন্য তাদের আস্থা এবং চিকিৎসা উভয়ের জায়গাটি বিবেচনা করে এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের জন্য এই কম্বিনেশনের দরকার হয়। ঔষধ এই সমস্যায় খুব একটা কার্যকরী ভূমিকা রাখে না। এটি যিনি ঔষধ প্রদান করেন তিনিও জানেন, কিন্তু ঔষধ না দিলে রোগী আস্থা অর্জন করা যায় না, সেজন্য ঔষধ প্রয়োজন হয়। আমি এই কথাগুলো দিয়ে এটুকুই
বোঝার চেষ্টা করছি আমাদের অনেকের মধ্যে অনেক মানসিক এই সমস্যার মধ্যে অনেকেই মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান। তাদের মধ্যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার ফর্ম করে। এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগেন তারা প্রথমে ডাক্তারের কাছে এই শারীরিক সমস্যাগুলো নিয়ে যান বা শারীরিক বিভিন্ন উপসর্গ নিয়ে যান। ডাক্তার সাহেবরা যখন এই সমস্যার শারীরিক কোনো কারণ খুঁজে পান না এবং এই কথাটি যখন সমস্যা আক্রান্ত ব্যক্তিকে বলেন তখন তারা বিশ্বাস রাখতে চায় না, অর্থাৎ বিশ্বাস করতে চায় না। কারণ এই হাইপোকন্ড্রিয়াসিসে যারা ভোগেন তাদের এই সমস্যার যে তাদের এতটাই তাদের শারীরিকভাবে তারা যন্ত্রণা কিংবা সমস্যা অনুভব করেন, সে কারণে তারা এই সমস্যাটি যে শারীরিক কারণে হয়নি এই কথাটা তারা বিশ্বাস করতে চায় না। তারা মনে করে যে ডাক্তার সাহেব সমস্যা সঠিকভাবে শনাক্ত করতে পারছেন না কিংবা সঠিক চিকিৎসা করতে পারছেন না। সেজন্য যারা এই সমস্ত সমস্যায় আক্রান্ত, অর্থাৎ এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের নিয়ে যারা কাজ করেন তারা এদের ঔষধ এবং সাইকোথেরাপি উভয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এটুকু হলো মূল কথা। এক্ষেত্রে এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিসে যেসব ব্যক্তি ভোগেন তাদের মনোবৈজ্ঞানিক চিকিৎসার জন্য কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যাকে আমরা সিবিটি বলি, এটা খুবই কার্যকরী হিসাবে বেছে নেওয়া হয়। অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ সাইকোথেরাপি ইউজড, ব্যবহার করা হয়। ফোকাসিং, যেখানে মনোযোগ দেয় অন চ্যালেঞ্জিং নেগেটিভ থট প্যাটার্নস অ্যান্ড বিহেভিয়ার্স রিলেটেড টু হেলথ অ্যাংজাইটি। অর্থাৎ এই শারীরিক স্বাস্থ্য সম্পর্কে তাদের মধ্যে যে উদ্বিগ্নতা বা যে অ্যাংজাইটি কাজ করে, এটার সাথে সম্পর্কিত যে নেতিবাচক চিন্তা এবং আচরণগুলো আছে সেই জায়গাটায় পরিবর্তনের জন্য বা ব্যক্তিকে সেই জায়গাটায় যাতে ব্যক্তি সঠিক এবং যথাযথ ইনসাইট পায়, জ্ঞান পায়, ব্যক্তি বুঝতে পারে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে কৌশলগুলো নেওয়া দরকার সেই জায়গাটায় ব্যক্তি মানসিকভাবে প্রস্তুত হন এবং নিজে থেকে উদ্যোগ গ্রহণ করেন, সেই জায়গাটায় সহযোগিতা করার জন্য কিন্তু এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যেসব মানসিক স্বাস্থ্য কর্মী কাজ করেন তারা এই জায়গাটা সহযোগিতা করেন। তাছাড়া আমরা জানি এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের যেহেতু ঔষধের দরকার হয়, আর ঔষধের প্রসঙ্গটি আসলে আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞ, যাদেরকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি, মূলত তারা এই জায়গাটায় সহযোগিতা করেন এবং আমরা তাদের শরণাপন্ন হই। এবং এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের আক্রান্ত ব্যক্তিদের জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট কার্যকরী। এক্ষেত্রে যা বলা হয়েছে, মেডিকেশনস লাইক অ্যান্টিডিপ্রেসেন্ট ক্যান অলসো বি হেল্পফুল ইন ম্যানেজিং দ্য অ্যাংজাইটি and depression often associated with illness anxiety disorder। অর্থাৎ এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই সিমটম বা এই সমস্যা বিদ্যমান থাকতে পারে। সেজন্য এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের মনোরোগ বিশেষজ্ঞদের প্রয়োজন হতে পারে, অর্থাৎ ঔষধের প্রয়োজন হয়। এটুকু হলো মূল আলোচনা। এই আলোচনাটুকু যদি আমরা একটু ধাপে ধাপে আরেকটু তুলে ধরি তাহলে আমরা এইভাবে বলতে পারি। আমরা প্রথম ধাপেই
সাইকোথেরাপির কথা বলতে পারি। সাইকোথেরাপির ক্ষেত্রে প্রথমে যে কৌশলটির কথা বলা হয়েছে তা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সংক্ষেপে যাকে আমরা সিবিটি বলি। সিবিটি হেল্পস ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাই অ্যান্ড চেঞ্জ নেগেটিভ থট প্যাটার্নস অ্যান্ড বিহেভিয়ার্স রিলেটেড টু দেয়ার হেলথ কনসার্নস। অর্থাৎ এই যে স্বাস্থ্য সম্পর্কে তাদের মধ্যে যে একটা উদ্বিগ্নতা বা তাদের মধ্যে যে একটা মনোভাব তৈরি হয়েছে, এই বিষয় সম্পর্কে ব্যক্তিকে যথাযথ এই যে নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক আচরণ, এই জায়গাগুলো ব্যক্তি যাতে শনাক্ত করতে পারে এবং পরিবর্তনের ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটায় তাদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করা হয়। এই সিবিটি নিয়ে যারা কাজ করেন তারা এই জায়গাটায় চেষ্টা করেন। ইট অলসো এডুকেটস দ্যাম অ্যাবাউট নর্মাল বডিলি সেন্সেশনস, অর্থাৎ এই শারীরিক যে অনুভূতির জায়গাগুলো, পরিবর্তনের জায়গাগুলো, আমরা শারীরিকভাবে যে সমস্যা, এগুলো সম্পর্কেও ব্যক্তিকে এডুকেট করা হয়, অর্থাৎ শিক্ষিত বা প্রশিক্ষিত করা, জ্ঞান দান করা হয়। অ্যান্ড হেল্পস দ্যাম ডেভেলপ হেলদিয়ার কোপিং মেকানিজম, এবং এই সমস্যাগুলোর সাথে ব্যক্তি আরও কীভাবে যথাযথ, সঠিক এবং ভালোভাবে খাপ খাওয়াতে পারে, খাপ খাওয়াতে গেলে কী ধরনের কৌশল বা মেকানিজমগুলো তাদের জানা দরকার বা প্রয়োগ করা দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সহযোগিতা করে থাকেন এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে যারা কাজ করেন। তাছাড়া এই ইলনেস, অ্যাংজাইটি বা হাইপোকন্ড্রিয়াসিস সমস্যায় যারা ভোগেন, তাদের সাইকোথেরাপির ক্ষেত্রে আরেকটি যে কৌশলের কথা বলা হয়েছে তা হলো এক্সপোজার থেরাপি, অর্থাৎ যে সমস্যাগুলো ব্যক্তির এই রোগের পেছনে দায়ী, সেগুলোর ব্যক্তিকে ধাপে ধাপে মুখোমুখি করা, অর্থাৎ পরিচিত করে তোলা, এক্সপোজার তাদের সামনে তুলে ধরা হয় এই থেরাপির মাধ্যমে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস টেকনিক ইনভলভস গ্র্যাজুয়ালি কনফ্রন্টিং সিচুয়েশনস অ্যান্ড বডিলি সেন্সেশনস দ্যাট ট্রিগার অ্যাংজাইটি, helping individuals learn to tolerate uncertainty and reduce their reliance on reassurance-seeking behaviors. এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যে সমস্ত রোগীরা ভোগেন এবং তারা যখন ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যান, তখন তাদেরকে কিন্তু ডাক্তার সাহেবকে বারবার নিশ্চিত করতে হয় যে এই সমস্যাটি কী এবং সমস্যা অবস্থা এবং সমস্যা এবং তার সুস্থতার জায়গাটা, অর্থাৎ তারা এই জায়গাটা এতটাই অনিশ্চিত থাকে, এই অনিশ্চয়তার জায়গাটা কমিয়ে আনার জন্য ব্যক্তি যাতে নিজের উপর আস্থা রাখতে পারে, ডাক্তারের উপর ভরসা রাখতে পারে, আস্থা রাখতে পারে, সেই জন্য তাদের বারবার রিঅ্যাসুরেন্স করে, নিশ্চিত করতে হয় তারা যখন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। সেই জন্যেই ডাক্তার সাহেব রোগের ব্যক্তির উপসর্গ, ব্যক্তির মানসিক অবস্থা এবং ব্যক্তির জ্ঞানগত জায়গাটা বিবেচনা করে সেইভাবেই ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেন এবং এই সমস্যা থেকে ব্যক্তি মুক্ত হওয়ার জন্য ব্যক্তির কী করা উচিত সেই জায়গাগুলোতে তাদেরকে জ্ঞান দান, প্রশিক্ষণ এবং কৌশলগুলো সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাছাড়া এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের আরও কিছু কৌশলের কথা বলা হয়েছে সাইকোথেরাপির ক্ষেত্রে, যেমন মাইন্ডফুলনেস বেসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ মনোযোগ কেন্দ্রিকত, গভীরভাবে মনোযোগ দেওয়া যায় কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য, অর্থাৎ এই মাইন্ডফুলনেস যে ব্যক্তির এই সমস্যার সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই জায়গাটা ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। গ্রুপ থেরাপি, আমরা জানি সাধারণত গ্রুপ থেরাপি ওরকম করে ফর্ম করা হয় এই সমস্যা, একই ধরনের সমস্যায় যারা ভোগেন তাদের নিয়ে দলগতভাবে একটা চিকিৎসার পরিবেশ তারা প্রস্তুত করেন গ্রুপ থেরাপির মাধ্যমে। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি মে অলসো বি ইউজড,
এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তির অবস্থা বা ব্যক্তি নিজেকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, মেনে নেওয়া এবং কমিটমেন্ট প্রতিজ্ঞা করা বা ব্যক্তির মধ্যে এক ধরনের একটা দৃঢ় মানসিকতা নিয়ে আসা, যাতে ব্যক্তির এই সমস্যা থেকে, এই পরিস্থিতি মোকাবেলা করে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ব্যক্তি যথাযথ ভূমিকা রাখবেন। এগুলো ব্যক্তির এই সমস্যা আক্রান্ত যারা আছেন তাদের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সহায়ক বা সহযোগিতামূলক ভূমিকা রাখে। আমরা এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের দ্বিতীয় ধাপে যে চিকিৎসার কথা বিবেচনা করা হয় তা হলো মেডিকেশন, অর্থাৎ এইসব এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের ঔষধের দরকার হয়। আমরা শুরুতেই আলোচনা করেছি। এক্ষেত্রে যা বলা হয়েছে, অ্যান্টিডিপ্রেসেন্ট কমনলি প্রেসক্রাইব টু ম্যানেজ দ্য অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন দ্যাট অফটেন অ্যাকম্পানি ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে যেহেতু অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আছে, এই জন্য এই সমস্ত ব্যক্তিদের কিন্তু ওষুধের দরকার হয়। অর্থাৎ মানসিক রোগের যেসব ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় সেই ওষুধের দরকার হয়, এবং এই ওষুধ মূলত মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন, সাইকিয়াট্রিস্ট যারা আছেন, তারাই ব্যক্তির সমস্যার ধরন বা স্বরূপ বুঝে সহায়ক ওষুধ প্রদান করে থাকেন। আমরা তৃতীয় ধাপে এই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি সমস্যা যারা ভোগেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা আমাদের কিন্তু খুব গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। অর্থাৎ ইম্পর্টেন্ট কনসিডারেশনস, যে জায়গাগুলো আমাদের খুব গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে, মনে রাখতে হবে, তা হলো কম্বাইন্ড অ্যাপ্রোচ। এই রোগের চিকিৎসায় কিন্তু যৌথ চিকিৎসা পদ্ধতি দরকার হবে। শুধু ওষুধ দিয়েও যেমন তাদের সারানো যাবে না, আবার সাইকোথেরাপি দিয়েও সারানো যাবে না। সেই জন্য তাদের এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের কিন্তু ওষুধ এবং সাইকোথেরাপি উভয়ের দরকার হয়। এই জন্য এখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের কনসিডারেশনের জায়গা, মনে রাখতে হবে। কম্বাইন্ড অ্যাপ্রোচ, combination of psychotherapy and medication is often the most effective approach to treating illness anxiety disorder. খুব কার্যকরী। অর্থাৎ এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য এই সাইকোথেরাপি এবং মেডিকেশন উভয়ের কম্বিনেশন চিকিৎসা সবচেয়ে কার্যকরী হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া আরও যে জায়গাটা আমাদের গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে তা হলো লাইফস্টাইল চেঞ্জ। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের জীবনমান পরিবর্তনের জায়গাটা কিন্তু তাদেরকে সচেতন করা, উদ্বুদ্ধ করা এবং সেই জায়গাটায় ব্যক্তি যাতে ভূমিকা রাখতে পারে সেভাবে তাদেরকে প্রশিক্ষিত করা। এক্ষেত্রে যা বলা হয়েছে, অ্যাডাপ্টিং হেলদি লাইফস্টাইল হ্যাবিটস such as regular exercise, a balanced diet and sufficient sleep can also be beneficial in managing anxiety and improving overall well-being. সামগ্রিক কল্যাণ বলি, সুস্থতা বলি, এবং এই সমস্যার উন্নতির জন্য এবং ব্যক্তি যে জায়গাগুলো থেকে সহায়তা পেতে পারেন সেই জায়গাগুলো ব্যক্তির এই লাইফস্টাইল চেঞ্জের সাথে সম্পর্কিত। সেই জায়গাগুলো ব্যক্তিকে সচেতন করা এবং ব্যক্তি সেই জায়গাটায় যাতে অংশগ্রহণ করে সেভাবে ব্যক্তিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়। ব্যক্তি যাতে গ্রহণ করে এই হেলদি লাইফস্টাইল হ্যাবিটসটা, অভ্যাসটা, যেমন সাসেস রেগুলার এক্সারসাইজ, প্রতিদিন যাতে একটু শারীরিক ব্যায়াম করে, ব্যালেন্স ডায়েট, আমরা সুষম খাবারের কথা, অ্যান্ড সাফিসিয়েন্ট স্লিপ, ব্যক্তির পর্যাপ্ত ঘুম বা যেটুকু ঘুম সুস্থতার জন্য দরকার সেই ঘুমের জায়গাটা নিশ্চিত করা ক্যান অলসো বি বেনিফিশিয়াল। এটি খুবই সহায়ক ভূমিকা রাখে। তাছাড়া এই সমস্যা আক্রান্ত ব্যক্তিরা যদি জানা এবং অন্যদের সহযোগিতা নিয়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারেন সেক্ষেত্রে প্রফেশনালদের একটু গাইডেন্স নিতে হবে।
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের বিবেচনার বিষয়। এই প্রফেশনাল গাইডেন্সের ক্ষেত্রে যা বলা হয়েছে, ইটস ক্রুশিয়াল টু সিক হেল্প ফ্রম এ কোয়ালিফাইড মেন্টাল হেলথ প্রফেশনাল ফর প্রপার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। সঠিক এবং যথাযথ রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে, এই পেশায় যারা দক্ষ, অর্থাৎ কোয়ালিফাইড মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছেন, তাদের কাছ থেকে সহযোগিতা আমাদের সিক করতে হবে। এটুকু হলো মূল কথা, এবং এটুকুই আজকে আমি বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি পরিশেষে এই কথাটুকু এই আলোচনার সাথে সংযুক্ত করি, যারা এই সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে সুস্থ হতে পারছেন না বা প্রত্যাশিত মাত্রায় সুস্থতা বোধ করছেন না, তারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। ইএমডিআর এক্ষেত্রে একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি, কারণ ইএমডিআর গবেষণার মাধ্যমে প্রমাণিত ব্যক্তির শারীরিক ভাবে হিলিংয়ের জায়গাটা কিন্তু ইএমডিআর চিকিৎসার মধ্যে ব্যক্তির মধ্যে আসে। অর্থাৎ ব্যক্তির এই সমস্যার জন্য শারীরিক যেসব উপসর্গ আছে, সেই উপসর্গের জায়গাটা অনেকটাই উপশম হবে, অর্থাৎ হিলিং হবে এই ইএমডিআর থেরাপির মাধ্যমে। তাই যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হতে পারছেন না, তারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। এটুকু আমার দিক থেকে আমি আপনাদের বলতে পারি। এবং যারা ইএমডিআর নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই সমস্যায় আক্রান্ত, অর্থাৎ এই ইলনেস, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং হাইপোকন্ড্রিয়াসিস, এই সমস্যায় যারা ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইএমডিআর কন্ডাক্ট করে থাকেন। তাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা এই সমস্যায় যদি কোনো চিকিৎসায় পরিপূর্ণ সুস্থতা বা প্রত্যাশিত সুস্থতার মাত্রাটা খুঁজে পাচ্ছেন না, বা আপনি প্রত্যাশিত সেবা পাচ্ছেন না, সেক্ষেত্রে ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নেবেন। আমাদের দেশে এখন অনেকেই ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি নিয়ে কাজ করছে। আর তাছাড়া আমার দিক থেকে তো আমি বলেই থাকি, আপনারা যদি কেউ মনে করেন যে আমার পক্ষে আপনাদের এই সমস্যায় ভূমিকা রাখা সম্ভব, আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য মনোবিকাশ ফাউন্ডেশন, আমি আমার এই আলোচনার শুরুতেই মনোবিকাশ ফাউন্ডেশনের বর্তমান যে ঠিকানা এবং ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আপনারা ফোন দিবেন এবং আমাকে অবগত করবেন, আমি যদি আপনাদের কোনো সহযোগিতা করার সুযোগ পাই এবং সহযোগিতা করার মতো যদি আপনারা মনে করেন, আমার দিক থেকে এটুকু আপনাদের প্রতি আহ্বান রইল। ভালো থাকবেন সবাই, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধিতে আমরা যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা রাখব। শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের পরিপূর্ণ সুস্থতা এবং সুস্থ দেহ মনের অধিকারী হিসাবে আমাদের আগামী প্রজন্ম এবং আমরা যারা বয়োজ্যেষ্ঠ, আমরা সবাই সেই জায়গাটায় মনোযোগী হব এবং আমাদের বেড়ে ওঠা সন্তানেরা যেন দেহ মনে সুস্থভাবে এবং যথাযথ জ্ঞান লাভ করে যেন তারা বেড়ে ওঠে, এরকম একটি সামাজিক সচেতনামূলক অবস্থার মধ্যে দিয়ে আমাদের এই দেশ এগিয়ে যাবে, সে প্রত্যাশা রইল। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।